Bismillahir Rahmanir Rahim. First of all, I want to explain a term which is moment. What is moment in statistics? Statistics से moment बोलते की बुझी हमरा. Moments are the set of statistical parameters to measure the dispersion. Sorry. Assalamu alaikum. আমাদের একজন ঢুকতে পারছে না উনি মনে হয় আগের লিংকে চেষ্টা করতেছে মনে হয় না আগের লিংক তো আমি ডিলিট করে দিয়েছি দিস ইজ आवर নিউ লিংক দুইটা একটা লিংক দিয়েছিলাম ওইটা আমি ডিলিট করে দিয়েছি হ্যাঁ সো মোমেন্টস আর দ্য সেট অফ স্ট্যাটিস্টিক্যাল প্যারামিটারস টু মেজার দ্য ডিস্ট্রিবিউশন অর্থাৎ আমরা এতদিন যে প্যারামিটারস গুলি নিয়ে ডিসকাস করেছিলাম সে ফর एग्जांपल mean, median, mode, standard deviation, variance, skewness, kurtosis. Kurtosis এখনো ক্লিয়ারলি বের করিনি, skewnessও বের করিনি। জাস্ট এগুলি বের করার জন্য আমরা সামান্য একটা আলোচনা করেছি। এই যে প্যারামিটারস গুলো বলেছি, এই সেট অফ প্যারামিটারস গুলি কি বলা হয়? মোমেন্টস। আমি আবার বলছি, মোমেন্টস আর এ সেট অফ statistical parameters to measure a distribution একটা statistical distribution কে মেজার করার জন্য আইডেন্টিফাই করার জন্য এক্সপ্লোর করার জন্য যে ডেটা সেট গুলি ব্যবহার করা হয় যে প্যারামিটারস গুলিকে ব্যবহার করা হয় তাদেরকে বলা হয় মোমেন্টস এই হলো আমাদের আজকে আমরা পড়াবো বলেছিলাম মোমেন্টস there are basically four types of moments first moment ফার্স্ট মোমেন্ট কে বলা হয়ে থাকে দ্য মিন আমরা স্ট্যাটিস্টিক্স ক্লাসের শুরুর দিকে মিন পড়েছি হ্যাঁ ইট মে বি অ্যারিথমেটিক মিন ইট মে বি জিওমেট্রিক অর হারমোনিক মিন বাট ফার্স্ট মোমেন্ট কে বলা হয়ে থাকে মিন মিনের মিনিংটা কি দ্য এভারেজ তাহলে মোমেন্টস বলেছি কি মোমেন্টস হলো সেট অফ স্ট্যাটিস্টিক্যাল প্যারামিটারস টু মেজার দ্য ডিস্ট্রিবিউশন এবং ফার্স্ট देयर आर फोर জেনারেল মোমেন্টস ফার্স্ট মোমেন্ট হলো মিন দ্য এভারেজ সেকেন্ড মোমেন্ট হলো ভ্যারিয়েন্স ভ্যারিয়েন্স কে বলা হয় সেকেন্ড মোমেন্ট আমরা ভ্যারিয়েন্স পড়েছিলাম ভ্যারিয়েন্স হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের স্কয়ার যাকে আমরা ভ্যারিয়েন্স বলি আর ফার্স্ট মোমেন্ট কে বেসিক্যালি আমরা এভারেজ শিখেছিলাম তাকে মিউ দ্বারা রিপ্রেজেন্ট করা হয় এভারেজ ফার্স্ট মোমেন্টের এভারেজটাকে মিউ দ্বারা রিপ্রেজেন্ট করা হয় আর ভ্যারিয়েন্স এটা আমরা শিখেছি সিগমা স্কয়ার মনে আছে কারো আমরা শিখেছিলাম মনে হচ্ছে জি স্যার মনে আছে স্যার সিগমা স্কয়ার হ্যাঁ সিগমা স্কয়ার আর হলো থার্ড মোমেন্ট হলো স্কিউনেস থার্ড মোমেন্ট হলো স্কিউনেস এবং ফোর্থ মোমেন্ট হলো কার্টোসিস তাহলে আমরা চারটা মোমেন্ট নিয়ে আমরা আলোচনা করলাম বিশেষ করে এই প্রথম মোমেন্ট এবং দ্বিতীয় মোমেন্ট নিয়ে আমরা লেখাপড়া অলরেডি করেছি কিভাবে মিন বের করতে হয় ভেরিয়েন্স বের করতে হয় ইত্যাদি ইত্যাদি আর স্কিউনেস কার্টোসিসের বেসিক আইডিয়া দিয়েছি হ্যাঁ তবে আর কিছু দেইনি আস্তে আস্তে আজকে আমরা দেওয়ার চেষ্টা করব স্কিউনেসের একটা ডেফিনিশন দিয়েছিলাম স্কিউনেসের ডেফিনিশনটা হলো স্কিউনেস হলো অ্যাসিমেট্রি এক কথায় যদি বলা হয়
TRY মানে বিসদৃশ্যতার মেজারমেন্ট, অর্থাৎ গ্রাফের যে লেক অফ সিমেট্রি সেটাই হলো স্কিউনেস, লাস্ট ক্লাসে বলেছি। আর ভেরিয়েন্স হলো ডিসপারশন। ভেরিয়েন্সটাকে বলা হয় ডিসপারশন। আমাদের এই থিঙ্কিং গুলি মনে রাখতে হবে। আর কার্টোসিস হলো পিক্টনেস, উচ্চতার যে ব্যবধি, অনেকটা অনেক উঁচু, অনেকটা নরমাল উঁচু, আরেকটা হলো ফ্ল্যাটি শেপ। তাহলে কার্টোসিস দ্বারা আমরা যে মিন করি সেটা হলো পিকনেস। তাহলে স্ট্যাটিস্টিক্যাল ডাটার যে 4 ধরনের মোমেন্টস আমরা কনসিডার করেছি, প্রথমটা হলো মিন। মিনকে রিপ্রেজেন্ট করা হয় ফার্স্ট মোমেন্ট হিসাবে, এটা অর্থ হলো এভারেজ, মিউ দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। সেকেন্ড মোমেন্টের ক্যালকুলেশনটা এটা হলো ভেরিয়েন্স সিগমা স্কয়ার, আর এটাকে ডিসপারশন হিসাবে ট্রিট করা হয়। ঠিক আছে। থার্ড মোমেন্ট হলো স্কিউনেস, যাকে বলা হচ্ছে অ্যাসিমেট্রি, দ্যাট মিন্স ল্যাক অফ সিমেট্রি, এটা আমরা মনে রাখবো। আর ফোর্থ মোমেন্ট হলো কার্টোসিস, অর্থাৎ পিক্টনেস, উচ্চতার যে মেজারমেন্ট আছে সেটাকে বলা হয় কার্টোসিস। আর কার্টোসিসকে ডিফাইন করা হয় β2 দ্বারা। আমরা β2 কি সেটা পরে আলোচনা করব। কার্টোসিসকে β2 দ্বারা ডিফাইন করা হয়। এখন আমাদের বাকি আছে স্কিউনেসকে β1 দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। তার মানে হ্যাঁ, β1 β2 এর বিশেষ ডেফিনিশন আছে, আমরা বিশেষ ডেফিনিশন গুলি দিব। তাহলে স্কিউনেস হলো β1, কার্টোসিস হলো β2, আর ফার্স্ট যে মিন সেটা হলো মিউ, আর হলো ভেরিয়েন্স হলো সিগমা স্কয়ার। আমরা এই দুটা আগের ছিল এক্সপেরিয়েন্স, আর নিউ হলো থার্ড মোমেন্ট স্কিউনেস, দ্যাট মিন্স অ্যাসিমেট্রি, ল্যাক অফ সিমেট্রি, তাকে β1 দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। আর হলো ফোর্থ মোমেন্ট হলো কার্টোসিস বা পিক্টনেস, যাকে β2 দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। এই দুটার সংজ্ঞা আমি এখনো দেইনি, কিছুক্ষণ পরে এই দুটির সংজ্ঞা দিব। তবে সংজ্ঞার যে মেটেরিয়াল, সেই মেটেরিয়াল গুলি আগে আলোচনা করে নিব, তারপরে সংজ্ঞাটা দিলে জিনিসটা ক্লিয়ার হবে। এই জন্য কিন্তু আমি এখনো এই দুটার সংজ্ঞা তোমাদেরকে দেইনি। তাহলে মোটামুটি আমাদের এই চ্যাপ্টারে আমরা মোমেন্টস এর 4টা আইটেম আমরা বুঝতে পারলাম। এখন চলো মোমেন্টস এর আরো কতগুলি টার্ম আছে সেগুলি আমরা আলোচনা করি, তারপরে এই দুটা ডেফিনিশন আসবো আমরা। আচ্ছা, মোমেন্টস ক্যালকুলেশন বেসিক্যালি 2 ধরনের হয়ে থাকে। সো একটাকে বলা হয় র মোমেন্টস, আর আর এটাকে আরেকটা নাম আছে স্যাম্পল মোমেন্টস। র মোমেন্টস অবলিক স্যাম্পল মোমেন্ট, এটা হলো একটি কাইন্ড। আর দ্বিতীয় আরেকটি হলো সেন্ট্রাল মোমেন্ট। সেন্ট্রাল মোমেন্টস, এই 2 ধরনের মোমেন্টস হয়ে থাকে। 2 ধরনের মোমেন্টস কিভাবে ক্যালকুলেট করতে হয়, আর মোমেন্টস এর উপর ভিত্তি করে আমরা স্কিউনেস এন্ড কার্টোসিসের ডেফিনিশনটাকে ডিফাইন করব। তাহলে আমি যদি প্রথম আসি র মোমেন্টের ক্ষেত্রে, দি জেনারেল
raw moment ফর্মুলাটা হলো mu r prime. Mu r prime is equals to general যে ফর্মুলাটা সেটা হলো summation of f into x minus x bar whole to the power r divided by summation of f. Summation of f মানে আমরা আগে কিন্তু পড়েছি total number of frequency, that is capital N by small n, যাই বলি না কেন। আর আমরা আগের ক্লাসগুলিতে পড়েছি x হলো ডাটা সেট আর x বার হলো তার মিন, পড়েছি না? জি স্যার পড়াইছে এটা স্যার। জি, তো আমরা the general raw moment এর যে বেসিক ফর্মুলা সেই ফর্মুলাটা হলো mu r dash। তাহলে আরটা কি? আর হলো কততম মোমেন্ট সেটাকে আইডেন্টিফাই করব। যেমন 1 যদি বসাই ফার্স্ট মোমেন্ট, 2 বসালে সেকেন্ড র মোমেন্ট, 3 বসালে থার্ড র মোমেন্ট। কি বোঝা যাচ্ছে না? তাহলে আমরা এখান থেকে ভাঙলে বলতে পারি যে ফার্স্ট র মোমেন্ট কত হয় মিউ ড্যাশ 1। তাহলে ফর্মুলা অনুযায়ী সামেশন অফ f x minus x bar divided by summation of f। কি বুঝাতে পেরেছি? আর এর মান 1, এটা লেখা লাগে না। সিমিলারলি সেকেন্ড র মোমেন্ট কত হবে? ওই একই, হ্যাঁ জি স্যার নিষ্কার 2 হবে ড্যাশ সমান summation of f into x minus x bar whole square divided by summation of f, তাই না? এইভাবে আমরা কিন্তু থার্ড র মোমেন্ট, ফোর্থ র মোমেন্ট আমরা এগুলি বের করতে পারবো। দিস ইজ দ্য ফর্মুলা ফর জেনারেল র মোমেন্ট বা জেনারেল স্যাম্পল মোমেন্টের ফর্মুলা। ক্লিয়ার? তাহলে জেনারেলটা মনে রাখলে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ সব ধরনের ফর্মুলাগুলি আমরা পারবো। আশা করি কথাগুলি বুঝতে পেরেছো। আচ্ছা, ফার্স্ট র মোমেন্টের যে ক্যালকুলেশন আছে এক্স বার, এই এক্স বারটা হলো কি মিন, এটা আমরা মনে রাখবো যে এক্স বার হলো আমাদের মিন। এবার আসো, আমি কিন্তু দুই ধরনের মোমেন্টের কথা বলেছি, একটা হলো র মোমেন্টস আর একটা হলো সেন্ট্রাল মোমেন্ট। র মোমেন্টস এবং সেন্ট্রাল মোমেন্টের একটা ফর্মুলার ভেরিয়েশন আছে। আর সেই ভেরিয়েশনটা হলো ফার্স্ট সেন্ট্রাল মোমেন্টের বেলায় এই সেন্টার ভ্যালুটা এই এক্সটা এক্স বার হয়ে যায়, এক্স এক্স বার হয়ে যায়। এক্স এক্স বার যখন হবে আমি একটু লিখে দেখাচ্ছি। ফার্স্ট সেন্ট্রাল মোমেন্ট, সেকেন্ড সেন্ট্রাল মোমেন্ট, আমরা এই ফর্মুলাটা মনে রাখবো, দেন সেন্ট্রাল মোমেন্টগুলি ক্যালকুলেশন আমাদের জন্য ইজি হয়ে যাবে। আচ্ছা, একজন প্রশ্ন করেছে, আসসালামু আলাইকুম, হোয়াট অ্যাবাউট আওয়ার শিডিউল ক্লাস? আচ্ছা, শিডিউল ক্লাস তো লিংক কি তোমরা পাওনি শিডিউল ক্লাসের? শিডিউল ক্লাস বলতে সে কি বোঝাতে চেয়েছে? 470 হলো আমাদের লিংক। এখন সে কিন্তু গ্রুপে বলেছে সে শিডিউল ক্লাসের কি অবস্থা, তার মানে সে কি লিংক পায়নি? স্যার আবার দিয়ে দেবেন নাকি? আমি আবার দিয়েছি ওই জায়গায়, ওর প্রশ্নের সাথে আমি অ্যাড করে দিয়েছি সাথে সাথে। আমি দেখিয়েছি নাম্বার ওকে, এভরিথিং ওকে, এবং তোমরা তো কয়েকজন ঢুকেছো। আচ্ছা, একটু থিওরি লিখে নিচ্ছি যে let the variable x having n values, suppose x1, x2 up to xn,
একটা ভেরিয়েবল এক্স তার n সংখ্যক ডেটা আছে উইথ দেয়ার অ্যারিথমেটিক মিন তাদের অ্যারিথমেটিক মিনটা ধরে নিলাম এক্স বার and a is any other constant such that সেই এটা কখনোই এক্স বারের সমান হবে না। আমরা এই জিনিসগুলি ধরা জিনিস শুরুতেই বলেছি লেট the variable x having n values x1 x2 up to xn with their arithmetic mean x bar and a is any other constant such that a is not equals to x bar। তাহলে কিছুক্ষণ আগে ফার্স্ট র মোমেন্টের ডেফিনিশন দিয়েছিলাম, অর্থাৎ ফার্স্ট র মোমেন্ট ইজ ডিফাইন্ড বাই μ1 ড্যাশ, এটা হলো 1, নিচেরটা হবে 1 আর উপরে ড্যাশ। ডেফিনিশন অনুযায়ী ফার্স্ট র মোমেন্টের ডেফিনিশন হলো সামেশন অফ এফ এক্স মাইনাস এক্স বার এক্স মাইনাস এক্স বার ডিভাইডেড বাই সামেশন অফ এফ। এখন আমাদের এই ক্যালকুলেশন থেকে সামেশন অফ এফটা কিন্তু এখানে আছে, এফ মানে টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি এন, তার মানে আমাদের এই রেজাল্টটা হবে এন। আর যদি এই টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সিটাকে আমরা ক্যালকুলেশনের মাধ্যমে ভেঙে ফেলতে পারি, এখানে সামেশন অফ দুই ভাগে ভাঙলাম, একটা হলো এক্স আর এখানে আছে এফ, ওকে, আর হলো মাইনাস তোমার সামেশন অফ এক্স বার ডিভাইডেড বাই এন এফ এক্স বার সামেশন, ভুল জায়গায় সামেশন দিয়েছি মনে হচ্ছে, আমি একটু মুছে দিচ্ছি, ওয়েট, একবার লিখছি। আমরা এই ডেফিনিশন অনুযায়ী এই ডিফাইনটা করতেছি যে সামেশন অফ এক্স মাইনাস xi মাইনাস এ ডিভাইডেড বাই এন। এখানে আমি এফটা ইন্ট্রোডিউস করি নাই কারণ আমরা এই ডাটা এফ দেইনি। ফ্রিকোয়েন্সি না দেওয়া মানেই হলো প্রত্যেকটা ডাটা একটি করে, ইন্ডিভিজুয়াল কাউন্টেবল ফ্রিকোয়েন্সি, x1 একটি, x2 একটি, x3 একটি, এইভাবে xn একটি করে, অর্থাৎ এখানে এফ আছে, ওই এফ এর মান 1 1 1, সেজন্য আর দেয়া হলো না। আর যেহেতু টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি স্পষ্ট বলে দেওয়া হয়েছে n, তাই আমরা নিচে সামেশন অফ এফ দ্যাট ইজ টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি এটা ইউজ করলাম। আর as per definition this is first a sample moment, that is first raw moment। এখন এই এ একটা কনস্ট্যান্ট ভ্যালু, এই কনস্ট্যান্ট ভ্যালুটা কিন্তু কি নয়, এক্স বার নয়। সেই ক্ষেত্রে আমরা যদি এখন এটাকে দুই ভাগে ভাগ করি, সামেশন অফ xi বাই n মাইনাস সামেশন অফ a বাই n, সামেশন অফ xi বাই n, সামেশন অফ xi বাই n এই সংজ্ঞাটা হলো x বার। আমরা একেবারে শুরুতে অ্যারিথমেটিক মিনের যে ফর্মুলা শিখেছি সেটা, তিন ধরনের অ্যারিথমেটিক মিনের কিন্তু আমরা 3-4 ধরনের শিখিয়েছি, xi বাই n এটাই হলো x বার। আর হলো আমরা যদি এখানে এটাকে ভেঙে লিখি, যদি ভেঙে লিখি সামেশনটা উঠিয়ে দেই এ এ এ এ n সংখ্যক বার এ, এটা হবে n ইন্টু এ বাই n, তাহলে x বার মাইনাস এ হবে তার রেজাল্ট। ফার্স্ট র মোমেন্টের ফর্মুলাটা আমরা পেলাম। অনুরূপভাবে সেকেন্ড র মোমেন্টের ফর্মুলাটাও কিন্তু আমরা এভাবে ডিজাইন করতে পারি
তবে এই ক্ষেত্রে জাস্ট আমরা xi মাইনাস a হোল স্কয়ার বাই n। থার্ড র মোমেন্টের ফর্মুলাটা হবে জাস্ট 3 সামেশন অফ xi মাইনাস a হোল কিউব বাই n, এবং ফোর্থ র মোমেন্টের ফর্মুলা হবে সামেশন অফ xi মাইনাস a হোল টু দা পাওয়ার 4 ডিভাইডেড বাই n। আমি একটাকে ভেঙেছি আর বাকিগুলি কিন্তু ভাঙিনি। এর কারণ হলো জাস্ট তোমাদের বোঝাবার সুবিধার্থে আমি এই দুটি লাইনের উপর ভিত্তি করে ফার্স্ট স্যাম্পল মোমেন্ট দ্যাট ইজ র মোমেন্ট ভেঙে দেখালাম, আর সেকেন্ড গুলি ভাঙিনি, ভাঙা যাবে, আমরা এখনো ভাঙি নাই। এখন আসো সেন্ট্রাল মোমেন্টস এবং র মোমেন্টস এর মধ্যে একটা রিলেশন আছে। সো সেন্ট্রাল মোমেন্টের ফর্মুলাটা কি হবে? আমরা কিছুক্ষণ আগে সেন্ট্রাল মোমেন্টের যে ফর্মুলাটা দিয়েছিলাম মিউ1 এর ডেফিনিশন হলো সামেশন অফ xi মাইনাস x বার ডিভাইডেড বাই n। এই হলো ফার্স্ট সেন্ট্রাল মোমেন্ট। এখন আমরা এটাকে যদি দুই ভাগে ভাগ করি, সামেশন অফ xi ডিভাইডেড বাই n মাইনাস এখানে সামেশন অফ x বার ডিভাইডেড বাই n। তাহলে এই রেজাল্টটা কত? এই রেজাল্টটা হলো n সংখ্যক বার এটার রেজাল্ট কি xy বাই n, এটাকে বলা হয় x বার, মাইনাস n সংখ্যক বার x বার আছে, একবার দুইবার তিনবার n সংখ্যক বার, এটা হবে n ইনটু x বার ডিভাইডেড বাই n। তাহলে n কাটা গেলে কি থাকে? x বার মাইনাস x বার সমান 0। আমি আবার বলি, এটাকে বলা হয় ফার্স্ট সেন্ট্রাল মোমেন্ট। সংক্ষেপে লিখি ফার্স্ট সেন্ট্রাল মোমেন্ট মিউ1। তাহলে সামেশন অফ xi মাইনাস x বার বাই n, তাহলে এটা দুই ভাগে ভাগ করলাম। সামেশন অফ xi বাই n এটাকে x বার বলা হয়। সামেশন অফ x বার মানে কি n সংখ্যক বার x বার, একবার দুইবার এভাবে n সংখ্যক, n ইনটু x বার বাই n। x বার কাটা, তাহলে থাকে x বার মাইনাস x বার, n কাটা। তার মানে ফার্স্ট সেন্ট্রাল মোমেন্ট মিউ1 আমরা পেলাম 0। অর্থাৎ ফার্স্ট সেন্ট্রাল মোমেন্টকে কি বলা হয়? আমরা পড়েছিলাম না মিন, মনে আছে? গড়। ফার্স্ট সেন্ট্রাল মোমেন্টকে বলা হয় গড়। সেকেন্ড সেন্ট্রাল মোমেন্ট বা সেকেন্ড সেন্ট্রাল মোমেন্ট যাকে আমরা ডিফাইন করেছি সেটা হলো কি ভ্যারিয়েন্স। থার্ড ওয়ান হবে কি মনে আছে? স্কিউনেস। ফোর্থ ওয়ান কার্টোসিস। তাহলে চারটা সেন্ট্রাল মোমেন্টের প্রথমটা কি মিন, আর মিনের ভ্যালু কত? 0। থিওরি অ্যানালাইসিস করে আমরা এটা বের করেছি, মুখস্থ দেইনি। এটা আমরা এখন থেকে মনে রাখবো। ফার্স্ট সেন্ট্রাল মোমেন্টের রেজাল্ট মিউ1 দ্যাট ইজ 0। ঠিক আছে? আর 0টা কিভাবে আসে সেই আমরা উপর থেকে ক্যালকুলেশন করে বের করে নিয়ে আসলাম। এখন আমরা বের করব সেকেন্ড সেন্ট্রাল মোমেন্ট, থার্ড সেন্ট্রাল মোমেন্ট। আমরা এগুলি পর্যায়ক্রমে বের করার চেষ্টা করব। তাহলে সেকেন্ড সেন্ট্রাল মোমেন্ট হলো mu2. As per definition, this is xi minus x bar whole square by n. এটা হলো সেকেন্ড সেন্ট্রাল মোমেন্টের ডেফিনিশন। থার্ড এরটা কি হবে? জাস্ট কিউব। ফোর্থ এরটা হবে জাস্ট টু দা পাওয়ার 4। এখন আমরা এখানে এই যে এতক্ষণ যে লিখেছিলাম ফর্মুলাগুলি, সেই ফর্মুলাগুলি অ্যাপ্লাই করার জন্য আমরা একটা জিনিস অ্যাড করব। যেহেতু এগুলি ফর্মুলা জেনারেশন,
তাই আমরা এটা এইভাবে লিখতে পারি যে xi মাইনাস a প্লাস a মাইনাস x বার হোল স্কয়ার বাই n। মূলত এই কাজটা হলো ওই যে আরবিট্রারি কনস্ট্যান্ট a কনসিডার করেছিলাম হুইচ ইজ নট এভারেজ, এটা কিন্তু থিওরামে বলে এসেছি যে এটা এভারেজ নয়। এখন এর সাথে কম্পেয়ার করে আমরা জিনিসটাকে ফর্মুলেট করব। এখন আসো একটু ভাঙার চেষ্টা করি। ভাঙলে আমরা কি পেয়েছিলাম, তোমাদের কিছুক্ষণ আগে যে দিয়েছিলাম ফার্স্ট র মোমেন্ট যেটা বের করেছিলাম সেটা ছিল ফার্স্ট র মোমেন্টের ক্যালকুলেশনটা কারো কি মনে আছে? এক্স বার মাইনাস এ ছিল, আমি কিছুক্ষণ আগে বের করেছিলাম, এটা আমাদের কাজে লাগবে। হ্যাঁ, ফার্স্ট র মোমেন্ট আমরা পেয়েছিলাম এক্স বার মাইনাস এ। এখন আমরা এই জায়গাটা এর সাথে ম্যাচিং করে এমন ভাবে লিখবো যেন এটা অ্যাপ্লাই করতে পারি। xi মাইনাস এ, তারপরে আমরা একটা ব্রেকেট দিতে পারি, ওকে, মাইনাস এক্স বার মাইনাস এ হোল স্কয়ার ডিভাইডেড বাই n। মূলত এখানে একটা ব্রেকেট ইন্ট্রোডিউস করেছি। এখন এক্স বার মাইনাস এ এর ভ্যালুটা আমরা ফার্স্ট র মোমেন্ট ইউজ করব। আমি দ্বিতীয়টা দেখিয়ে তৃতীয় চতুর্থ সিমিলারলি দেখাবো, আর আমি একটা স্লাইড দিব তোমাদেরকে, সেই স্লাইডে ইন ডিটেলস আছে, সেটা ইউজ করে বাকিরা শিখে নেবে যে সেকেন্ড সেন্ট্রাল মোমেন্ট কিভাবে আসে। তো এখন সামেশন ইউজ করলে আমরা কি পাচ্ছি দেখি। a মাইনাস বি, এটাকে আমরা লিখতে পারি এইভাবে যে xi মাইনাস a মাইনাস এটা হলো মিউ ওয়ান ড্যাশ হোল স্কয়ার বাই n। তাহলে এটা a ধরলে আর এটা যদি b ধরি, a মাইনাস বি হোল স্কয়ার, তো a মাইনাস বি হোল স্কয়ারের একটা ফর্মুলা আছে না, সেই ফর্মুলাটা আমরা এখন বসানোর চেষ্টা করব, দেখি কি আসে। a মাইনাস বি হোল স্কয়ারের ফর্মুলা হলো xi মাইনাস এ, এনটা উপরে দিলাম, স্কয়ার, ঠিক আছে, মাইনাস 2ab, 2ab means summation of xi minus a, হ্যাঁ, আর a আর হলো mu1 dash 2ab প্লাস b স্কয়ার। তাহলে b স্কয়ারটা কি হবে? b স্কয়ারে আমরা ক্যালকুলেশন করলে পাচ্ছি, সামেশনটা দিয়ে দিচ্ছি, mu1 dash স্কয়ার, 3 ভাগে ভাগ করে নিলাম, প্রত্যেকটাতেই n আছে। এখন আমরা ভেঙে ভেঙে ফর্মুলাটা লিখতে পারি যে সামেশন অফ xi মাইনাস a হোল স্কয়ার বাই n মাইনাস 2 ইনটু সামেশন অফ xi মাইনাস a বাই n ইনটু mu1 ড্যাশ প্লাস এটা আর হলো সামেশন অফ mu1 ড্যাশ স্কয়ার বাই n। এখন আসো, এইটা আমরা শিখেছি সেকেন্ড র মোমেন্ট, সামেশন অফ xi মাইনাস a হোল স্কয়ার বাই n, দ্যাট ইজ সেকেন্ড র মোমেন্ট। আর এটা হলো ফার্স্ট র মোমেন্টের ফর্মুলা, সামেশন অফ xi মাইনাস a বাই n, ফার্স্ট র মোমেন্ট। তো সেই ক্ষেত্রে আমরা এটা লিখতে পারি, এখানে আছে হলো একটা আর এখানে একটা, অর্থাৎ 2 mu1 ড্যাশ ইনটু mu1 ড্যাশ, আর এটা হলো প্লাস n সংখ্যক ফার্স্ট র মোমেন্টের বর্গ সামেশন, তাহলে n বাই n আর হবে সামেশন অফ দিস। তাহলে উপরের n নিচে n কাটা যাবে, তাহলে থাকবে 2 mu1 ড্যাশ স্কয়ার প্লাস mu1 ড্যাশ স্কয়ার। তার মানে আলটিমেটলি আমরা কি পেলাম,
সেকেন্ড সেন্ট্রাল মোমেন্ট পেলাম μ2 ড্যাশ মাইনাস μ1 ড্যাশ স্কোয়ার। দেখো এই n কাটা μ1 ড্যাশ স্কোয়ার প্লাসের আর এখানে আছে -2 μ1 ড্যাশ স্কোয়ার, তাহলে একটা মাইনাসের আসবে। এভাবে আমরা সেকেন্ড সেন্ট্রাল মোমেন্ট বের করলাম ইন টার্মস অফ র মোমেন্টস, সেখানে μ1 ড্যাশ এবং μ2 ড্যাশ ইউজ হয়েছে। এই ফর্মুলাগুলি কিভাবে বাকি দুটো আসে আমি আর দেখাচ্ছি না, একটা স্লাইড আছে, আমি যদি একটু স্লাইডটা শেয়ার করে দিই তাহলে আরো ক্লিয়ার বুঝতে পারবে যে কিভাবে এগুলি আসতেছে, এবং তোমরা বাসায় বসে বসে এগুলি প্র্যাকটিস করতে হবে বা মেলাতে হবে। এই যে থার্ড সেন্ট্রাল মোমেন্টকে রিপ্রেজেন্ট করা হয় μ3 দ্বারা, আর μ3 এর বেসিক ফর্মুলাটা বসালাম। তারপরে একইভাবে কিছুক্ষণ আগে যেমন ফার্স্ট র মোমেন্ট ইউজ করেছিলাম, ঠিক একইভাবে এখানেও কিন্তু ফার্স্ট র মোমেন্ট আমরা ইউজ করেছি। ইউজ করার পরে দেখো ফার্স্ট র মোমেন্ট μ1 ড্যাশ ইউজ করেছি, দেন a মাইনাস বি হোল কিউবের ফর্মুলা করে অনেক বড় টার্ম বের হবে, এবং সেগুলি পর্যায়ক্রমে ক্যালকুলেশন করতে করতে যোগ বিয়োগ করে অবশেষে আমরা ক্যালকুলেশন করলাম থার্ড সেন্ট্রাল মোমেন্টের ফর্মুলা। আমি এটা না করে স্লাইড দেখিয়ে পার হয়ে যাচ্ছি, তোমরা কিন্তু সময় লাগিয়ে করতে হবে, আর করতে গিয়ে দেখবে অনেক জায়গায় সমস্যা হচ্ছে, আর সমস্যাগুলির জন্য পরস্পরের সাথে শেয়ার করবা অথবা আমার সাথে শেয়ার করবা। অনুরূপভাবে ফোর্থ সেন্ট্রাল মোমেন্ট μ4 ক্যালকুলেশন, এটাও ঠিক আগেরটার মতোই ফার্স্ট সেন্ট্রাল র মোমেন্ট ইউজ করেই করা হচ্ছে সবগুলো, ফার্স্ট র মোমেন্ট ইউজ করেই সবগুলো করা হচ্ছে, এবং অবশেষে ক্যালকুলেশন করে আমরা ফোর্থ সেন্ট্রাল মোমেন্ট এর রেজাল্ট বের করেছি। এই চারটা মোমেন্টের ক্যালকুলেশন দিয়ে আমাদের স্কিউনেস এবং কার্টোসিসের ডেফিনিশন ডিফাইন করতে হবে। এতক্ষণ যে আলোচনাগুলি করেছি সেগুলি আমরা এট এ গ্লান্স এখন তোমাদের সাথে একটু ডিসকাস করব। আমি বোর্ডে করতেছি, এটা মনে রাখতে হবে, অন্যথায় আমরা পারবো না। তাহলে এতক্ষণ আলোচনা করে পেলাম ফার্স্ট সেন্ট্রাল মোমেন্ট, ফার্স্ট সেন্ট্রাল মোমেন্ট μ1 সমান 0, ক্যালকুলেশন প্রুফ সহ দেখিয়েছি, স্লাইডেও প্রুফ আছে, তোমরা দেখে নেবে। সেকেন্ড সেন্ট্রাল মোমেন্ট μ2, সেটা আমরা ক্যালকুলেশন করে প্রুফ করার চেষ্টা করেছি। সেকেন্ড র মোমেন্ট মাইনাস ফার্স্ট র মোমেন্টের বর্গ, সেকেন্ড র মোমেন্ট মাইনাস ফার্স্ট র মোমেন্টের বর্গ, এটা ছিল দ্বিতীয় সেন্ট্রাল মোমেন্ট। থার্ড সেন্ট্রাল মোমেন্টের ফর্মুলা μ3, সেই ক্যালকুলেশন না করে স্লাইড দেখিয়ে চলে যাচ্ছি, সেটা তোমাদের বের করতে হবে। থার্ড র মোমেন্ট মাইনাস 3 সেকেন্ড র মোমেন্ট ইন্টু ফার্স্ট র মোমেন্ট প্লাস 2 ফার্স্ট র মোমেন্টের কিউব, এটা ক্যালকুলেশন করে আসে, স্লাইডে আছে, তোমরা মিলাতে হবে। অফলাইন পরীক্ষা হলে কিন্তু এগুলো আসবে, অনলাইনে আমরা কিন্তু এই টাইপের পরীক্ষায় দেইনি, এর কারণ দেখে দেখে লিখবে, থিওরি তো, বাট অফলাইন হলে তো এটা আসতেই পারে, পড়িয়েছি পরীক্ষার হলে তোমাকে নিজে প্রুফ করবে যে থার্ড সেন্ট্রাল মোমেন্ট ইজ ইকুয়ালস টু থার্ড র মোমেন্ট মাইনাস 3 ইন্টু সেকেন্ড র মোমেন্ট ইন্টু ফার্স্ট র মোমেন্ট প্লাস 2 ইন্টু ফার্স্ট র মোমেন্টের কিউব। ওকে, অনুরূপভাবে fourth central momental formula μ4 is equals to fourth row moment μ4 dash minus 4 third row moment into first row moment plus 6
second row moment into first row moment square minus 3 first row moment all to the power 4. আমরা প্রত্যেকটাই কিন্তু ফার্স্ট রো মোমেন্টে ইউজ করেছি, আর কারণ হলো ফার্স্ট রো মোমেন্টের একটা ডেফিনিশন আমরা অ্যাপ্লাই করেছি প্রত্যেকটাতে। ফার্স্ট রো মোমেন্টের ডেফিনিশনটা ছিল xi মাইনাস xi মাইনাস a। এই ফর্মুলাটা ইউজ করে প্রত্যেকটা সেন্ট্রাল মোমেন্টেরই আমরা এই ক্যালকুলেশনটা ইউজ করেছি। এই এতক্ষণ আমরা 4টা মোমেন্ট নিয়ে আলোচনা করেছি। এখন মূলত দুটো ডেফিনিশন দিব, যে দুটো ডেফিনিশন আমাদের আজকের ক্লাসের পড়া ছিল, স্কিউনেস এন্ড কার্টোসিস। তো সো স্কিউনেস এন্ড কার্টোসিস এর জন্য আমরা মোমেন্ট বেস স্কিউনেস এর ডেফিনিশনটা হলো, অনেক ধরনের মোমেন্ট বেস স্কিউনেস এর ডেফিনিশন আছে। আমি দুটা তোমাদের জন্য ডিজাইন করেছি, বইয়ে আমি দেখেছি 5-7টা স্কিউনেস এর ক্যালকুলেশন আছে। অনেকগুলা ক্যালকুলেশন মানে অনেক ফর্মুলা, সব ফর্মুলা তো আমরা মনে রাখতে পারবো না, সেজন্য দুটা ডেফিনিশন তোমাদের জন্য ইম্পর্টেন্ট। স্ট্যাটিস্টিক্স এর জনক বলা হয়, মেবি আমার মনে নাই, কার্ল পিয়ারসন। হ্যাঁ, কার্ল পিয়ারসনকে, এই কার্ল পিয়ারসনের রেজাল্ট অনুযায়ী একটা নাম আছে, সেটা সংক্ষেপে বলা হয় PEARSON, পিয়ারসনস কোএফিশিয়েন্ট অফ স্কিউনেস। এইটার ডেফিনিশনটা হলো is equals to পিয়ারসনস কোএফিশিয়েন্ট অফ স্কিউনেস বের করার জন্য তোমার মোমেন্টস এর দরকার হয় না, অর্থাৎ র মোমেন্টস দরকার হয় না বা সেন্ট্রাল মোমেন্ট দরকার হয় না। পিয়ারসনস কোএফিশিয়েন্ট অফ স্কিউনেস বের করার জন্য দরকার হয় একটা ফর্মুলা, পিয়ারসনের রেজাল্ট, সেটা হলো 3 ইনটু মিন মাইনাস মিডিয়ান, mean minus median, that is 3 times of mean minus median divided by standard deviation. তাহলে আমরা একটা শিখলাম ডেফিনিশন, সেটা কি পিয়ারসনস কোএফিশিয়েন্ট অফ স্কিউনেস। স্কিউনেসকে আমরা বলেছিলাম বিটা 1 দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। তাহলে একটি ডেফিনিশন ডিফাইন করলাম মিন, মিডিয়ান এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে। আমার পরীক্ষায় যদি পিয়ারসনস কোএফিশিয়েন্ট অফ স্কিউনেস আসে, তাহলে উই হ্যাভ টু ক্যালকুলেট মিন, দ্যাট মিনস অ্যারিথমেটিক মিন, উই হ্যাভ টু ক্যালকুলেট মিডিয়ান অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। সো আমাদের নলেজে রাখতে হবে মিন, মিডিয়ান, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে হলে টেবিলটা কেমন হবে, ফর্মুলা কেমন হবে। হ্যাঁ, ফর্মুলা যদি মনে না রাখতে পারি মিনের বা মিডিয়ানের বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের, তাহলে কিন্তু আমরা এই কার্ল পিয়ারসন কোএফিশিয়েন্ট অফ স্কিউনেস বের করতে পারবো না। তাহলে আমরা পিয়ারসনস কোএফিশিয়েন্ট অফ স্কিউনেস এর প্রথম ফর্মুলাটা দিলাম। আরেকটি ফর্মুলা আমরা এই মোমেন্ট বেস দিয়ে থাকি, আমি দুটাই দেখাই। আরো আমরা যে বইটা পড়তেছি, বইয়ের মধ্যে আরো কয়েকটা স্কিউনেস বের করার ফর্মুলা আছে, পিয়ারসনেরই আরো কয়েকটা আছে, সে অনেক একটু জটিল টাইপের, ও সবগুলো বাদ দিয়ে আমি দুটা নিয়েছি যে স্কিউনেস বের করা দুইটা ফর্মুলা। তো একটা বললাম পিয়ারসনস কোএফিশিয়েন্ট অফ স্কিউনেস, আর একটি হলো মোমেন্ট বেস নাম্বার 2, মোমেন্ট বেসড measure of skewness. বিটা 1, সেটা ফর্মুলাটি কি? ফর্মুলা হলো থার্ড সেন্ট্রাল মোমেন্টের বর্গ, অর্থাৎ এই যে থার্ড সেন্ট্রাল মোমেন্ট তার বর্গ
divided by second central moment, second central momenteর cube. The ratio of square of third central moment divided by cube of second central moment. এদের রেশিওটাকে বলা হচ্ছে মোমেন্ট বেজ মেজার্স অফ স্কিউনেস। তোমার পরীক্ষায় যদি আসে মোমেন্ট বেজ মেজার অফ স্কিউনেস ক্যালকুলেশন করো, তাহলে তোমাকে কিন্তু ক্যালকুলেট করতে হবে সেকেন্ড সেন্ট্রাল মোমেন্ট μ2 অর্থাৎ এই ফর্মুলাটা, এবং ফার্স্ট সেন্ট্রাল মোমেন্ট থার্ড সেন্ট্রাল মোমেন্ট μ3। আর μ1 তো সবসময় জিরো, ফার্স্ট সেন্ট্রাল মোমেন্ট μ1 এটা সবসময় জিরো আসতেছে। এবার এই দুটা বের করার জন্য কিন্তু আমাদের র মোমেন্ট গুলি বের করতে হবে, অর্থাৎ μ1 ড্যাশ μ2 ড্যাশ μ3 ড্যাশ এই টার্মস গুলি আগে আমাদের বের করতে হবে। কি বোঝা যাচ্ছে কথাগুলি? অর্থাৎ মোমেন্ট বেসড মেজার অফ স্কিউনেস বের করতে হলে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। দিস ইজ ট্রু, বাট টু অ্যাপ্লাই দিস ফর্মুলা we have to calculate at first raw moments μ1 dash μ2 dash μ3 dash and μ4 dash। raw moments গুলি যখন বের করতে পারবো, then we can calculate second central moment, third central moment or fourth central moments। তাহলে র মোমেন্টস গুলির ফর্মুলা আমাদের জানা থাকতে হবে। র মোমেন্টের ফর্মুলা কিন্তু কিছুক্ষণ আগে আলোচনা করেছিলাম, মনে আছে কারো? র মোমেন্টস এর ফর্মুলাগুলি আমি আবারও এট এ গ্লান্স দিয়ে দিচ্ছি। এটা তো সেন্ট্রাল মোমেন্ট, র মোমেন্টের ক্যালকুলেশন গুলি আমি কিছুক্ষণ আগে দিয়েছিলাম, আবার দিয়ে দিচ্ছি দেখো। অর্থাৎ ফার্স্ট র মোমেন্ট ক্যালকুলেশন করে আমি বের করে দেখিয়েছি দিস ইজ এক্স বার মাইনাস এ হলো যে কোনো একটা আরবিট্রারি নাম্বার। হ্যাঁ, আর অনুরূপভাবে সেকেন্ড র মোমেন্টের ফর্মুলাটা হলো জাস্ট সামেশন অফ xi মাইনাস a হোল স্কয়ার বাই n। অনুরূপভাবে থার্ড র মোমেন্ট হবে সামেশন অফ xi মাইনাস a হোল কিউব বাই n। একইভাবে ফোর্থ র মোমেন্ট ক্যালকুলেশন, এটা তোমরা লিখে নিতে পারবা, জাস্ট 4 হবে। তার মানে দেখো মোমেন্ট বেস মেজার অফ স্কিউনেস বের করতে হলে আমাদের লাগে μ3 স্কয়ার বাই μ2 কিউব, আর μ3 এবং μ2 বের করতে হলে আমাদের র মোমেন্টস গুলি লাগে। র মোমেন্টের ফর্মুলা গুলি কিন্তু আমরা এখানে ডিফাইন করেছি। এটা তো এ দ্বারা লিখেছি, আর এ ছাড়া লিখলেও কিন্তু আমরা এই তোমার আমি একটা অঙ্কের মাধ্যমে সেগুলি আরো ক্লিয়ার ভাবে তোমাদেরকে বিস্তারিত আলোচনা করে দিব। এই ছিল দুই ধরনের স্কিউনেসের ডেফিনিশন। একটা হলো পিয়ারসনস কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস, যেখানে মোমেন্টস দরকার হয় না, দরকার হয় মিন, মিডিয়ান এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আরেকটি হলো মোমেন্ট বেজ মেজার্স অফ স্কিউনেস, সেটাতে আমাদের দরকার হবে থার্ড সেন্ট্রাল মোমেন্টের বর্গ ডিভাইডেড বাই সেকেন্ড সেন্ট্রাল মোমেন্টের ঘন। এই রেশিওটাকেই বলা হচ্ছে মোমেন্ট বেজ। আশা করি ফর্মুলা দুটো আমাদের মেমোরিতে আসবে সময়ের ব্যবধানে। নেক্সট বা আরেকটা ডেফিনিশন বাকি আছে, দেন আমরা ম্যাথমেটিক্যাল টার্মে আজকে ছোট করে হলো চলে যাব। সেটা হলো কোএফিসিয়েন্ট অফ কার্টোসিস, that is moment based measure of kurtosis এর ফর্মুলা। আর কার্ল-পিয়ারসনের কার্টোসিসটা দেইনি, ওটা আরো জটিল। কার্টোসিস শুধুমাত্র মোমেন্ট বেস করেছি আমি, that is moment based measure of কার্টোসিস। আমি বলেছিলাম কার্টোসিসকে বিটা 2 দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, ঠিক আছে? মেজার অফ কার্টোসিসকে বিটা 2 দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, আর বিটা 2 ইজ ইকুয়ালস টু fourth central moment divided by second central moment square. This is the moment based kurtosis.
এগুলি প্রত্যেকটাই রিসার্চ করে রিসার্চাররা বের করেছে পৃথিবীব্যাপী, দিস ইজ অ্যাপ্রুভড। হ্যাঁ, যে কার্টোসিস এই মোমেন্টের সাথে কিভাবে লিঙ্ক আপ হলো, এই রেশিওটা কি কেন মেজার অফ কার্টোসিস বলা হচ্ছে, এটা কিন্তু রিসার্চের একটা ফল। আমরা হঠাৎ করে দেখলে প্রশ্ন আসতে পারে, স্যার এটা এমন না হয়ে ওই রকম হলো না কেন বা অন্যটা হলো না কেন? না, তার সুযোগ নাই। তাহলে আমরা শিখলাম স্কিউনেসের দুটো ডেফিনিশন, ম্যাথামেটিক্যাল ডেফিনিশন। একটি ছিল কার্ল পিয়ারসন কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস, আর একটা হলো মোমেন্ট বেস মেজার অফ স্কিউনেস। সো কার্ল পিয়ারসন স্কিউনেস বিটা 1 বা মোমেন্ট বেস মেজার অফ স্কিউনেস বিটা 1, দুইটা বের করার ফর্মুলা কিন্তু একই, বাট রেজাল্ট উইল বি দা সিমিলার। স্ট্যাটিস্টিক্সে রেজাল্টগুলি প্রায় কাছাকাছি হবে, তখন আমরা একই রেজাল্ট ধরতে পারো। মনে করো কার্ল পিয়ারসনের আমরা বিটা 1 বের করলাম, এটা পেলাম সাপোজ 1.695, আর মোমেন্ট বেস বের করলাম, সেটা পেলাম মনে করো 1.687। এই দুটাকে একই ধরা হয় যে না প্রায় কাছাকাছি, কারণ দুইটার ফর্মুলার প্যাটার্ন দুই ধরনের, অতএব অ্যান্সার দুই রকমেরই আসবে, কাছাকাছি হবে, অ্যাকুরেট হবে না কখনই। এবার আসো মোমেন্ট বেস কার্টোসিস, মেজার অফ কার্টোসিস, আরেকটা আছে কোএফিসিয়েন্ট অফ মেজার অফ কার্টোসিস। সেটা হলো এই টাইপের, কোএফিসিয়েন্ট অফ কার্টোসিস সেটাকে গামা 2 দ্বারা ডিফাইন করা হয়। গামা 2 হলো ওই যে কার্টোসিস বিটা 2, এটা থেকে 3 বাদ দিতে হবে, তাহলে কোএফিসিয়েন্ট অফ কার্টোসিস আসবে। আমি লাস্ট ক্লাসে বলেছিলাম কার্টোসিস ভ্যালু, কার্টোসিস যদি তোমার শূন্যের বড় হয় লেপ্টোকার্টিক, ছোট হলে প্লাটিকার্টিক, সমান হলে মেসোকার্টিক, এরকম একটা কথা বলেছিলাম গত ক্লাসে। আমরা আবারও তোমাদেরকে এই ডেফিনিশন গুলো একটু স্লাইড থেকে ডিসকাস করব। বিটা 2 minus 3, দিস ইজ বিটা 2 minus 3, 3টা দিস কোএফিসিয়েন্ট অফ কার্টোসিস। তাহলে আমরা চলো আজকে একটা ছোট্ট অঙ্ক নিয়ে আমরা মেজার অফ স্কিউনেসও বের করব না, মোমেন্ট বেস কার্টোসিসও বের করব না, বা কার্ল পিয়ারসনস স্কিউনেসও আমরা বের করব না। আমরা ছোট্ট একটা অঙ্ক নিয়ে ক্যালকুলেট করব হাউ টু ক্যালকুলেট র মোমেন্টস, অর্থাৎ র মোমেন্ট এবং সেন্ট্রাল মোমেন্ট গুলি কিভাবে বের করে একটা অঙ্কের মাধ্যমে আমরা দেখি। কথা কি বুঝতে ছিল? জি বলো স্যার, আমার নেটওয়ার্ক অসুবিধা একটু লেটে জয়েন করেছি 4টার দিকে। স্যার তখন আপনি লেট দ্য ভেরিয়েবল এক্স হ্যাভিং এ ভ্যালু ডেফিনেশন দিয়ে আমি শুরু করেছিলাম। বেসিক্যালি ডেফিনেশনটা কিসের? ওইটা ছিল মূলত আমরা র মোমেন্টস গুলিকে ডিজাইন করার জন্য একটা সাপোজিশন ইকুয়েশন ধরেছিলাম। আমি আবারও দেখাবো এবং আসবে, এবং সবগুলি তোমাদের স্লাইডে আমি দিয়ে দিব। আমরা এখন বের করব। স্যার কি দেখিয়েছিলেন যদি একটু বলতেন? কোনটা আবার বলো স্যার। এই ডেফিনেশনটার পূর্বে, হ্যাঁ এর পূর্বে ক্লাসে কি আলোচনা হয়েছিল? এটা বলতে পারবো না, একটু রেকর্ডিংটা পরে শুনে নিয়ে আজকে রেকর্ডিং দিব, ঠিক আছে? আমি একটা ছোট্ট একটা এক্সাম্পল নিচ্ছি। মনে করো ইন্টারভেল এবং ফ্রিকোয়েন্সি দিয়ে নিচ্ছি তোমাদের জাস্ট টার্মস গুলিকে বোঝানোর জন্য। এখানে মনে করো ক্লাস আর নাম্বার অফ ফ্রিকোয়েন্সি ছোট দেখে নিলাম, আমরা
এই টাইপের ছোট অঙ্ক আগেও নিয়েছি, সাপোজ 0 to 5, 5 to 10, 10 to 15, 15 to 20 and 20 to 25। এখানে মনে করো, সরি এক মিনিট, আসসালামু আলাইকুম, সরি আমরা একটা ছোট্ট একটা এক্সাম্পল নিতে চেয়েছিলাম। সাপোজ এটা 3, এটা মনে করো 7, এটা 5, এটা 1। তাহলে এই সেট অফ ইনফরমেশনস গুলো থেকে আমরা বের করব আমাদের র মোমেন্টস গুলি আমরা ক্যালকুলেশন করতে চাই, অ্যাজ ওয়েল এজ সেন্ট্রাল মোমেন্ট গুলি আমরা ক্যালকুলেশন করতে চাই। ঠিক আছে, এখন আমরা এই আমাদের এই কোশ্চেনটা হলো ক্যালকুলেট first 4 raw and central moments। প্রথম 4টা মোমেন্ট আমরা ক্যালকুলেশন করতে চাচ্ছি, যে ক্যালকুলেট ফার্স্ট 4 র এন্ড সেন্ট্রাল মোমেন্ট। তাহলে আমরা এই মনে হয় আব্দুর রহমান মনে হয় প্রশ্ন করেছিল যে স্যার এটা কিভাবে বলেছিলেন, আর একটু যদি বলতেন। এই জন্য বলেছি যে আমি এখন আবার ডিসকাস করতেছি হাউ টু ক্যালকুলেট ফার্স্ট র মোমেন্ট। সো ফার্স্ট র মোমেন্টের ফর্মুলাটা তোমাদেরকে সম্ভবত দিয়েছিলাম। হ্যাঁ, ফার্স্ট র মোমেন্টের ফর্মুলাটা স্যার x বার মাইনাস a হবে স্যার। হ্যাঁ 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 হ্যাঁ, আমি আবারও আসতেছি, একটু দেখে নিচ্ছি। এটার জন্য আমরা প্রথমে সলিউশনে একটু সাজিয়ে নিচ্ছি, উপর থেকে নিচে আমরা সাজিয়ে নিচ্ছি। এখানে আমাদের ক্লাস, দেন ক্লাস থেকে বের করতে হবে মিড ভ্যালু এক্স, রাইট, দেন ফ্রিকোয়েন্সি, আর বাকিগুলি আসবে আমাদের প্রয়োজনে। আমি ফর্মুলাগুলি আগে সাইড নোট করব, দেন প্রয়োজন অনুযায়ী আমরা এখানে ডাটা সেটটা জেনারেট করব। আচ্ছা, তাহলে আমাদের 0 to 5, দেন 5 to 10, 10 to 15, 15 to 20 and 20 to 25। ওকে, এবার আসো মিড ভ্যালু 2.5, 7.5, 12.5, 17.5 আর হলো আমরা এটা 22.5। ফ্রিকোয়েন্সি 2, 3, 7, 5 এবং 1। এখন আমরা কিছুক্ষণ আগে ভেরিয়েবল কনসিডার করতে গিয়ে একটু থিওরি বলেছিলাম যে n সংখ্যক ভেরিয়েবল আছে। এখানে n বলতে দেখো 5, 5, 10, 17, 18, অর্থাৎ n সমান 18, 18টা ডেটা আছে। ঠিক আছে, এখন আমরা এখান থেকে কোনো একটা কনস্ট্যান্ট আমরা কিন্তু কনসিডার করেছি। সেই কনসিডারেশনটা এমন ভাবে নেওয়া যায় এ যা গড় নয়। তো সচরাচর আমরা কোনো একটা ভ্যালুকে, এই টাইপের ডাটা এ কে অ্যাপ্রক্সিমেটেড অ্যাভারেজ হিসাবে অনেক সময় ধরা হয়। অনুমিত গড়, সেটা অ্যাকচুয়াল গড় না। তো অনুমিত গড় পেতে হলে আমরা মেইন পড়ানোর সময় বলেছিলাম যে ফ্রিকোয়েন্সির যদি অড নাম্বার অফ ফ্রিকোয়েন্সি হয়, মিডলের যে ভ্যালুটা, সেই ভ্যালুটাকে আমরা এ হিসাবে ট্রেড করতে পারি। ঠিক আছে, অ্যাসিউমিং ভ্যালু, এটাকে স্মল এ হিসাবে ট্রেড করতে পারি। আমি এখন 4টা চার্ট করতে হবে। প্রথমটা হলো ফার্স্ট র মোমেন্টের ফর্মুলা xi মাইনাস xi মাইনাস
এ, ঠিক আছে। আর এবার আসো সেকেন্ড র মোমেন্টের ফর্মুলা হবে সামেশন অফ xi মাইনাস a হোল স্কয়ার বাই n, তাই না? এইভাবে থার্ড র মোমেন্ট আমরা কি পেলাম, সামেশন অফ xi মাইনাস a হোল কিউব বাই n, এবং ফোর্থ র মোমেন্ট হলো সামেশন অফ xi মাইনাস a বাই a হোল টু দা পাওয়ার 4 বাই n। এই চারটা র মোমেন্টের হিসাব অনুযায়ী আমরা কিন্তু চারটা চার্ট করতে হবে র মোমেন্টের জন্য। আর সেন্ট্রাল মোমেন্টের জন্য তিনটা ফর্মুলা মুখস্থ রাখতে হবে। আমরা জেনারেশন দুটা দেখিয়েছি, প্রথমটা তো জিরো, ফার্স্ট সেন্ট্রাল মোমেন্ট μ1 সমান 0 পেয়েছি, সেকেন্ড সেন্ট্রাল মোমেন্ট μ2 ড্যাশ মাইনাস μ1 ড্যাশ স্কয়ার পেয়েছি। সেই ফর্মুলাগুলি মনে রাখতে হবে। সো এর উপর ভিত্তি করে আমরা এখন এই ফর্মুলাটা আমরা জেনারেট করব। তবে এই ক্ষেত্রে মনে রাখতে হবে এই ফ্রিকোয়েন্সিগুলি কিন্তু মাল্টিপল টাইমস অফ ফ্রিকোয়েন্সি, অতএব এখানে প্রত্যেকটাতে এফ ইন্ট্রোডিউস হবে। আমি আবার বলি, কিছুক্ষণ আগে যে ফর্মুলা দেখিয়েছিলাম সিঙ্গেল নাম্বার অফ ফ্রিকোয়েন্সির জন্য, সিঙ্গেল নাম্বার অফ ফ্রিকোয়েন্সির জন্য এই ফর্মুলা, অর্থাৎ এফটা ছিল, এফ এর মান 1 ছিল, বাট এখানে কিন্তু আমাদের বের করতে হবে সামেশন অফ এফ এক্স মাইনাস এ, এফ সহ বের করতে হবে এই একটি, তারপরে বের করতে হবে এফ এক্স মাইনাস এ হোল স্কয়ার দুইটি। আচ্ছা, এটা তো সামেশন দিব না, সামেশন হবে নিচে এফ এক্স মাইনাস এ হোল কিউব, আর একটা হবে এফ এক্স মাইনাস এ হোল টু দা পাওয়ার 4। এক্স এর মধ্যে আই আছে, আই আর দেওয়া হলো না, এদিকে এদিকে আই দিলে দিয়ে দিতে পারো, সবগুলিতে আই দিলে আরো ক্লিয়ার হয়, এগুলিতে আই হবে। ওকে, এখন আমাদের এই ডাটা অনুযায়ী ক্যালকুলেশন অবশ্যই করতে হবে ইউজিং ক্যালকুলেটর। প্রথম ল বলেছে স্যার মিউ প্রাইম 1 ইকুয়াল এক্স বার ছিল বোধহয় স্যার। এটা কি ফার্স্ট র এক্স বার ছিল না এফ ই ছিল? স্যার এক্স বার ছিল। আচ্ছা, আমি একটু দেখে আসি। ইয়েস, আমি ভুল করেছি। ওকে, থ্যাংক ইউ। তবে সেই ক্ষেত্রে বার হলে অবশ্যই বারটা আমাদের বের করে নিতে হবে। সেই ক্ষেত্রে বারের জন্য কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে বার বের করতে হবে, বারের জন্য চার্ট লাগবে, চার্ট ভুল হয়েছে। আমি আরেকটা ঘর বেশি লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো এই কথাটা আবারও বলি, আমি ভুল করেছি, ভুল হতেই পারে। এই ফর্মুলা দেখেই কিন্তু আমাকে চার্ট করতে হবে। এই ফর্মুলা আমি একটু ভুল করেছি, এটা ছিল এক্স বার, আর পরের গুলি কিন্তু বার ছিল না, পরের গুলি ঠিক আছে, তাই না? জি স্যার। হ্যাঁ, পরের গুলো ঠিক আছে, পরের গুলি বার ছিল না। সো প্রথমটা যেহেতু বারের সাথে সংশ্লিষ্ট, তাই আমার বার বের করার ফর্মুলা করতে হবে। আমি সংক্ষিপ্তভাবে এখানে এটা রেখে দিচ্ছি, প্রথমটাই 2 ভাগে ভাগ করছি। এটা হলো বারের জন্য হ্যাঁ এফআই এক্সআই করতে হবে বারের জন্য, ঠিক আছে? এফআই এক্সআই করার পরে বার বের হবে, তারপরে এটা করতে হবে এক্স বার মাইনাস এ, তো এক্স বার তো লাগবে, আর এই বার ছাড়া কিন্তু হবে না, এটা আই, ঠিক আছে? তাহলে ভুলটা সংশোধন হয়ে গেল। অতএব এখন আমরা দেখো জায়গা কম, 1 2 3 4 5, আরো যদি প্রয়োজন হয় আরো কলাম আমাকে এক্সটেন্ড করতে হতো। এখন আমরা এই ক্যালকুলেশনটা পর্যায়ক্রমে করব, করে এক্স বার বের করব। বার বের করতে পারলে ফার্স্ট র মোমেন্ট আমাদের বের হয়ে আসবে, সেকেন্ড র মোমেন্টের জন্য ক্যালকুলেশন, থার্ড র মোমেন্টের জন্য ক্যালকুলেশন, অথবা আমরা ফার্স্ট র মোমেন্টের বেসিক ডেফিনিশন দিয়েও কিন্তু করতে পারি। আমি এখানে দেখাই, আমি যে ফার্স্ট র মোমেন্ট পেয়েছিলাম, ফার্স্ট র মোমেন্টের ডেফিনিশনটা ছিল সামেশন অফ xi মাইনাস a বাই n,
এটা দিয়েও কিন্তু করা যাবে, বার দরকার হবে না। বুঝাতে পেরেছি? কারণ এটা ফার্স্ট র মোমেন্টের ফর্মুলা, এটা থেকে আমরা বারে গিয়েছিলাম। যেহেতু সেকেন্ড, থার্ড, ফোর্থ র মোমেন্ট একই ধরনের, তাই আমি এটা আর বারে যাচ্ছি না, আমার কষ্ট হচ্ছে, কারণ এভারেজ বের করা কিন্তু চারটিখানি কথা না। আমি আর বারে না গিয়ে এই আইটেমটাই আমরা বের করতে চাচ্ছি, অর্থাৎ এখানে হবে fi xi মাইনাস a। এটা দিয়ে ওই n দ্বারা ভাগ করলে ফার্স্ট র মোমেন্ট আসবে as per definition। এইটা কি আমরা বের করেছিলাম এইরকম যে x বার মাইনাস a। আমরা এখন এইটা দিয়ে করতে চাচ্ছি, ওইটাতে যাব না, আমাদের সুবিধা হবে। এখন আমরা a একটি মান ধরে নিলাম, সেটা হলো 5টার মিডলের ভ্যালুটাকে আমরা a হিসাবে কনসিডার করলাম। তো ঠিক আছে, চলো কাজটা আমরা পর্যায়ক্রমে করতে থাকি, কত হয় দেখি। fi xi মাইনাস a, xi হলো এটা, এটা থেকে এটা বাদ দিব, ঠিক আছে? তাহলে কত হয় দেখি, 2.5 মাইনাস 12.5 ইন্টু এটা সে ইন্টু 2, আমরা পেয়ে গেলাম এই মানটা, সেটা হলো এটা a, আমরা একটু লিখে দিলাম দিস ইজ দ্য ভ্যালু অফ a। এটা আসে -20, তারপরে হলো তোমার 7.5 মাইনাস 12.5 ইন্টু 3, এটা আসে -15। তাহলে এটা থেকে এটা বাদ দিলে 7 দিয়ে গুণ করলে এটা 0 হয়। আবার 17.5 মাইনাস 12.5 এত ইন্টু 5, এটা আসে 25। আর লাস্টেরটা হলো 22.5 মাইনাস 12.5 ইন্টু 1, আচ্ছা যা হয় এই। তাহলে আমরা এই রেজাল্টটা পাচ্ছি কত, 10 যোগ 25 বিয়োগ 15 আর হলো বিয়োগ 20। আমরা কিন্তু এই রেজাল্টটা 0 পাচ্ছি, এই রেজাল্টটা 0 পাচ্ছি, ঠিক আছে? এবার দ্বিতীয়টা দেখি, দ্বিতীয়টা কত হয়। এই বর্গ করলে সবই পজিটিভ আসবে, তোমার 2.5 মাইনাস 12, 2.5 মাইনাস 12.5 এত এর বর্গ করতে হবে, হ্যাঁ, এত ইন্টু 2। সো এখানে আমরা পেলাম 200। একইভাবে 7.5 মাইনাস 12.5 মাইনাস 5, আর এটাকে বর্গ করলে হবে 25, আর 3 দ্বারা গুণ করলে হবে 75। একইভাবে এটা তো 0 হয়, বর্গ করলে 0, এটা 0 আসে। এটা হয় 17.5 বিয়োগ 12.5, 25, 25 আর হলো 5, 5 25-এ 125, এটা আসে 125। তাহলে 12.5 বিয়োগ 22.5 এর বর্গ করলে হয় 100, এর বর্গ 100, 1 দ্বারা গুণ করলে 100ই হয়। তাহলে এখানে আমরা পেলাম 275 যোগ 125 যোগ 100, এটা পেলাম আমরা 500। একইভাবে এগুলি বের হবে, আমি মনে হয় সময় স্বল্প তাই এই দুটা করলাম না, দুইটা বের করেছি মাত্র। এখন দুটি থেকে নাম্বার অফ n 18 আমরা জানি। চলো আমরা তাহলে ফার্স্ট সেন্ট্রাল মোমেন্ট ক্যালকুলেশন করি। ফার্স্ট সেন্ট্রাল মোমেন্ট আমরা শিখেছি, ফার্স্ট সেন্ট্রাল মোমেন্ট এর যে ফর্মুলা, সেই ফর্মুলাটা হলো μ1 is equals to, আমরা শিখেছি 0, একটা ফর্মুলা দিয়ে ক্যালকুলেশন করে আমরা 0 পেয়েছি। আর সেকেন্ড সেন্ট্রাল ফর্মুলা μ2 ড্যাশ মাইনাস μ1 ড্যাশ স্কয়ার। এখন μ2 ড্যাশ কিভাবে ক্যালকুলেশন করা হয়, μ2 ড্যাশ হলো
সামেশন অফ xi মাইনাস a হোল স্কয়ার বাই n, আর এটা হলো mu1 ড্যাশ, mu1 ড্যাশ হলো সামেশন অফ xi মাইনাস a বাই n, তাহলে এর উপরে আছে স্কয়ার। এই মানটা আমরা পেলাম কত সেকেন্ডের জন্য, দ্বিতীয়টার জন্য এখানে f দিতে হবে, এই ক্ষেত্রে f দিতে হবে কারণ প্রত্যেকটাতে f থাকবে, যেহেতু আমরা আমাদের ফ্রিকোয়েন্সি ভিন্ন ভিন্ন ফ্রিকোয়েন্সি ছিল। আর দ্বিতীয়টার ফর্মুলাটা হলো এখানে 500 স্কয়ারে আমরা রেজাল্ট পেলাম 500 বাই 18 মাইনাস ফার্স্টের mu1 ড্যাশ, mu1 ড্যাশের যে রেজাল্ট 0 বর্গ করলেও হয় 0, ভাগ দিলেও হয় 0, তার মানে আমরা এই সেকেন্ড সেন্ট্রাল মোমেন্ট, সরি সেকেন্ড র মোমেন্ট আমরা পেলাম, সরি এটা ভুল লিখেছি, সেকেন্ড সেন্ট্রাল মোমেন্ট ক্যালকুলেশন করলে আসে 27.8। ফার্স্ট সেন্ট্রাল মোমেন্ট হলো 0 as per ডিফাইন, সেকেন্ড সেন্ট্রাল মোমেন্টে মান বসিয়ে ক্যালকুলেশন করে আমরা পেলাম 27.8। অনুরূপভাবে থার্ড সেন্ট্রাল মোমেন্টের ফর্মুলাটা বসাতে হবে, তার আগে র মোমেন্টস গুলো আমরা বের করে নিব, আরো সহজ হয়ে যাবে। ফার্স্ট র মোমেন্ট, সেকেন্ড র মোমেন্ট, থার্ড র মোমেন্ট, ফোর্থ র মোমেন্ট আমরা ক্যালকুলেশন গুলি করে বের করে নিব। আর এই বের করার জন্য এই ডাটা সেট গুলি ফিল আপ করতে হবে, ফিল আপ করে দেন আমরা বাকি ক্যালকুলেশন করব। একটা প্রবলেমের স্কিউনেস বা কার্টোসিস যাই আসুক না কেন, মেইন আইটেম হলো আমাদের ফার্স্ট 4 র মোমেন্টস এন্ড সেন্ট্রাল মোমেন্ট ক্যালকুলেশন। আমি আবার বলছি, এই মেইন আইটেমস যদি আমরা বের করতে না পারি তাহলে কিন্তু পারবো না। আর আমি স্লাইডে তোমাদের জন্য যে অঙ্কটা নিয়েছি, এটা সেন্ট্রাল মোমেন্ট র মোমেন্টস গুলি বের করার জন্য একটা ডিফারেন্ট ফর্মুলা ইউজ করেছে। সো ডিফারেন্ট ফর্মুলা, আমি বেশি ফর্মুলা দিতে চাই না, কারণ বেশি ফর্মুলা মানেই হলো বেশি মনে রাখা। হ্যাঁ, সো সেই ক্ষেত্রে তোমাদের অনেকটা কষ্ট হয়ে যাবে, তাই আমরা বাইপাস করে আগে যা শিখেছি সেই ফর্মুলা দিয়েই আমরা ক্যালকুলেশন করার চেষ্টা করব। হ্যাঁ, এখানে ছোট্ট একটা অঙ্ক তোমাদেরকে দেখাচ্ছি। এই প্রবলেমটা হলো ফার্স্ট 4 সেন্ট্রাল মোমেন্টস এন্ড কোএফিসিয়েন্ট অফ কার্টোসিস ফর দি ফলোইং ডিস্ট্রিবিউশন এন্ড কমেন্ট অন দ্য রেজাল্টস। সো মোমেন্ট বের করার জন্য আমাদের ফার্স্ট 4 মোমেন্টস বের করার জন্য একটা ফর্মুলা জেনারেট করা হয়েছে। এটা হলো এভারেজ বের করার যে চতুর্থ মেথড আমরা শিখেছিলাম, অ্যাসিউম মিন বের করা, এ বের করা, সেই ফর্মুলা দিয়ে স্কেল ধরে ক্যালকুলেশন করা। এটা খুব কঠিন যে তা না, সেই ক্ষেত্রে ওয়ালাইকুম আসসালাম। জি ক্লাসে একটু পরে কথা বলেন। জি ওকে। তোমাদের আজকে যে আলোচনাগুলি করেছি এর মধ্যে প্রবলেমস গুলির উপরে জোর না দিয়ে বলতে চাচ্ছি যে থিওরিগুলি একটু জেনারেশন স্লাইড দেখে তোমরা জেনারেশন গুলো বোঝার চেষ্টা করবে। আমরা যে স্লাইডটা বর্তমানে দেখতে পাচ্ছ, স্লাইডের বাম দিকে দেখাচ্ছি র মোমেন্টস গুলি কিভাবে ক্যালকুলেশন করা হয়েছে। অ্যাকচুয়ালি দেখো ডি ধরা হয়েছে বা ডি ড্যাশ ধরা হয়েছে, ডি ড্যাশ স্কয়ার বা ডি ড্যাশ কিউব যাই ধরা হোক না কেন, ওই ডি ড্যাশ দ্বারাই আমরা ওই ডিফারেন্সটা মিন করেছি, xi মাইনাস a, এটাই হলো ডি ড্যাশ। হ্যাঁ, আর সাথে একটা ইন্টারভ্যালের কানেক্টিভিটি আছে, সেই সাপোজিশনটা দিয়ে করা হয়েছে। আমরা দুই ভাবেই করব। প্রথমটা হলো যে পদ্ধতিতে থিওরাম শেখানোর চেষ্টা করছি, বেসিক যে থিওরাম, সেই থিওরাম দিয়ে করার চেষ্টা করব। দেন আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে র মোমেন্টস গুলি বের করার চেষ্টা করব। এই স্লাইডে সংক্ষিপ্ত পদ্ধতিতে র মোমেন্টস গুলি বের করা হয়েছে। আমরা চেষ্টা করব দুই পদ্ধতিতে, অর্থাৎ যে থিওরিতে আমরা যেভাবে দেখিয়েছি সেভাবে র মোমেন্টস গুলি বের করব, দেন ফাইনালি সেন্ট্রাল মোমেন্ট বের করব।
সো ফার্স্ট সেন্ট্রাল মোমেন্ট আমরা জানি μ1 is 0 অলওয়েজ, একটা থিওরাম থেকে আমরা দেখিয়েছি। সেকেন্ড সেন্ট্রাল মোমেন্টে মান বসিয়ে আমরা ক্যালকুলেশন করব, থার্ড সেন্ট্রাল মোমেন্টে মান বসিয়ে ক্যালকুলেশন করব, এবং ফোর্থ সেন্ট্রাল মোমেন্টে মান বসিয়ে আমরা ক্যালকুলেশন করব। তারপরে প্রশ্ন অনুযায়ী আমাদের এখানে বলা হচ্ছে যে কোএফিসিয়েন্ট অফ কার্টোসিস বের করতে। সো কোএফিসিয়েন্ট অফ কার্টোসিস β2 ফর্মুলা হলো μ4 ডিভাইডেড বাই μ2 স্কয়ার, কিছুক্ষণ আগে ওইগুলো আলোচনা করেছি। মান বসিয়ে আমরা কার্টোসিস ভ্যালু পাবো। আর ডেফিনিশনে বলা আছে কার্টোসিস ভ্যালু যদি 3 এর চেয়ে ছোট হয় তাহলে ইট শুড বি এ প্লাটিকার্টিক। তো জিনিসগুলি এক লেকচারে আমাদের ব্রেনে আসবে না, আমরা শুধু র মোমেন্টস এবং সেন্ট্রাল মোমেন্ট গুলি বের করার চেষ্টা করব। কার্টোসিসের ডেফিনিশনটা দেওয়া আছে এবং এখানে স্কুইনেসের ডেফিনিশন, এগুলি আলোচনা করেছি। আর এখানে ছোট্ট একটা অঙ্ক আছে, প্রশ্নটা ছোট বাট উত্তর কিন্তু বিশাল। এই হোমওয়ার্কটা করতে তোমার কি কি লাগবে? প্রায় 10 থেকে 12 পৃষ্ঠার হবে কমপক্ষে। এর কারণ কতগুলি আইটেম, আমি জাস্ট আইটেমস গুলি বলে দিচ্ছি, তাহলে বুঝতে পারবা কেন এত সময় লাগবে। প্রথম বলা হচ্ছে ফার্স্ট ফোর সেন্ট্রাল মোমেন্টস বের করতে। সো বিফোর ফার্স্ট ফোর সেন্ট্রাল মোমেন্টস উই হ্যাভ টু ক্যালকুলেট ফার্স্ট ফোর র মোমেন্টস। খেয়াল করেছো? চারটা র মোমেন্ট বের করার পরে তারপরে চারটা সেন্ট্রাল মোমেন্ট বের করতে হবে। গেল বিশাল অঙ্ক। কোএফিসিয়েন্ট অফ স্কুইনেস বের করতে হবে দুই পদ্ধতিতে, একটা হলো মোমেন্ট বেসড আর একটা হলো কার্ল পিয়ারসন বেস। সো মোমেন্ট বেসড বের করার মেটেরিয়ালস অলরেডি জমা হয়ে গেছে, আবার কোএফিসিয়েন্ট অফ কার্টোসিস বের করার মেটেরিয়ালও অলরেডি জমা হয়েছে, জাস্ট ফর্মুলায় বসালেই হবে। বাট প্রবলেম হলো কার্ল পিয়ারসন কোএফিসিয়েন্ট অফ কার্টোসিস বের করতে হলে, কোএফিসিয়েন্ট অফ স্কুইনেস বের করতে হলে আমাদের কিন্তু বের করতে হবে মিন, বের করতে হবে মিডিয়ান এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এই তিনটা আইটেম বের করতে হবে। আবার নতুন করে পেছনের অঙ্ক রিকল করতে হবে টু ক্যালকুলেট দা কার্ল পিয়ারসন স্কিউনেস। বুঝাতে পেরেছি? সো অঙ্কটাতে টেবিল তুমি ভেঙে ভেঙে 2 সেট টেবিল করতে হবে। এক সেট টেবিল দিয়ে বের হবে র মোমেন্টস, আরেক সেট টেবিল দিয়ে বের হবে মিন, মিডিয়ান এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। সো আরেকটা জিনিস, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ডেফিনিশনের সাথে মোমেন্টস এর একটা কানেক্টিভিটি আছে, দেখে করতে হবে। সো আজকে এখানে শুধুমাত্র তোমাদের জন্য রেখেই দিচ্ছি। আমি বিস্তারিত একটা ছোট্ট অঙ্ক নিয়ে, যেমনটা আজকে বোর্ডে দেখিয়েছি, বাইপাস ফর্মুলা অর্থাৎ অরিজিনাল ফর্মুলায় এবং সংক্ষিপ্ত ফর্মুলা, এই দুই পদ্ধতিতে তোমাদেরকে একটা অঙ্ক করে আমি দেখিয়ে দিব, শেয়ার করে দিব। আর এই অঙ্কের উপর ভিত্তি করে তোমরা ক্যালকুলেশন করবে, এই টাইপের একটা বিশাল একটা প্রবলেম সলভ করবে। এতে করে তোমাদের এভরিথিং পর্যায়ক্রমে এসে যাবে। যারা আগে পড়নি, মিন মিডিয়ান মোড ক্যালকুলেশন করনি, সেটাও কিন্তু আমাদের এখানে এসে যাবে। সো আজকের ক্লাসের পরে তোমরা কি কি শিখবে আমি আবারও রিভিউ করে দিচ্ছি। ফার্স্ট ফোর র মোমেন্টস এন্ড সেন্ট্রাল র মোমেন্টস এর ক্যালকুলেশনটা শিখবে। দেন আমরা বলেছি যে স্কিউনেস বের করা দুইটি ফর্মুলা, অনেকগুলো ফর্মুলা আছে, এর মধ্যে দুটি ফর্মুলা তোমাদেরকে দিয়েছি, সেই দুটি ফর্মুলা তোমরা মুখস্থ করবে। দ্যাট ইজ পিয়ারসনস স্কিউনেস বের করা, আর একটা হলো মোমেন্ট বেজ স্কিউনেস বের করা, এই দুটি। আর কার্টোসিসের জন্য শুধু একটা। আরেকটা বলেছি কোএফিসিয়েন্ট অফ কার্টোসিস, এটা β2 - 3। সো এই হলো মোটামুটি আজকের লেখাপড়া। আজকের লেখাপড়াটা একেবারে বিগিনিং অফ দা সেমিস্টার থেকে কিন্তু এসেছে, আমরা খেয়াল করব। আর ইনশাআল্লাহ আগামী রবিবার তোমাদের সাথে এই ব্যাপারে অফলাইনে দেখা হবে ইনশাআল্লাহ। আর যদিও দেখা হয়, আমরা কিন্তু কম্বিনেশন করেই পড়াবো, ওইখানে প্রজেক্টর দিয়ে পড়াবো, পিডিএফ স্লাইডটা প্রজেক্টর দিয়ে আমি দেখাবো, অ্যাটেন্ডেন্স অনলাইনে তোমাদের নিয়ে থাকবো। সো অনেক কিছুই অনলাইনে থাকতেছে, ডোন্ট ওয়ারি। আজকে এই মুহূর্তে যারা প্রেজেন্ট আছো সবাইকে আমি অ্যাটেন্ডেন্স দিচ্ছি।
স্যার এখানে সেন্ট্রাল মোমেন্ট মিউ টু এই হোয়াইট বোর্ডে যেটা রয়েছে হ্যাঁ হ্যাঁ স্যার মিউ টুর দ্বিতীয় লাইনটা স্যার ওটা একটু যদি বলতেন। এখানে যেটা দেখা যাচ্ছে এই লাইনের পরে এই লাইনটা, জি স্যার ওটা কি ফরমেশন থেকে বসানো হয়েছে? আমি তোমাকে বলি আমি তো বেসিক ডেফিনিশন আলোচনা করেছি না, জি স্যার। সেকেন্ড র মোমেন্টের ফর্মুলাটা বসিয়েছি, ফার্স্ট র মোমেন্টের বেসিক ফর্মুলাটা বসিয়েছি। আর ফার্স্ট র মোমেন্টের বেসিক ফর্মুলায় কিন্তু এখানে জিরো আছে, তো জিরো কে 28 দ্বারা ভাগ 18 দ্বারা ভাগ করলেও জিরো, বর্গ করলে জিরো, এটা আনি নাই। আর হলো fi ইনটু xi মাইনাস a হোল স্কয়ার, এই মানটা কিন্তু 500, 500 কে n দ্বারা অর্থাৎ 18 দ্বারা ভাগ করে এটা পেয়েছি। জি স্যার বুঝতে পেরেছি স্যার, জি, ধন্যবাদ। আর আরো বিস্তারিত আমি তোমাদেরকে এর উপরে এই টাইপের ছোট্ট একটা অঙ্ক নিয়ে ফর্মুলা অনুযায়ী কিভাবে ক্যালকুলেশন, সব ধরনের জিনিস আমি তোমাদেরকে দেখিয়ে দিব ইনশাআল্লাহ। তো আজকে এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।